নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা একটি সাজেশনমূলক আলোচনা তোমাদের সামনে রাখছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা পাশের জেনারেলের যে সিলেবাস চতুর্থ সেমিস্টারের জন্য CC4 বলে যে পেপারটি রয়েছে, যার পরীক্ষা খুব সামনেই আছে, যেখানে একালের এবং সেকালের অর্থাৎ প্রাগাধুনিক যুগের কিছু কবিতা পাঠ্য আছে একটা মডিউলে। একটা মডিউলে আছে তোমাদের একেই কি বলে সভ্যতা বলে একটি নাটক, প্রহসন বলা হয়, আর একটাতে আছে কিছু গল্প। তো এবারের জন্য মোটামুটিভাবে কি পড়া যায় ইম্পর্টেন্ট হিসাবে সেগুলোকেই তুলে ধরবো। প্রথমেই বলি, 5-এর জন্য এখানে সাজেশন করা যায় ঠিকই, কিন্তু যেহেতু এবারে গল্প আছে, নাটক আছে, তাই এবারে তোমাদের কিন্তু টেক্সট পড়াটা খুব বাধ্যতামূলক। কারণ লাইন তোলা প্রশ্ন পড়বে, এবং সেই লাইন তোলা প্রশ্ন কিন্তু কোনো রিপিটেড প্রশ্ন সবসময় হয় না। সেগুলো যে কোনো লাইন তুলে, গুরুত্বপূর্ণ লাইন তুলে সেখান থেকে কার বক্তব্য কখন বলেছে, বক্তব্যটির তাৎপর্য কী, এই ধরনের প্রশ্ন পড়ে। ফলে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে একটু টেক্সটের সঙ্গে যোগাযোগ না থাকলে কিন্তু হবে না, এটা আমি প্রথমেই একটু বলে রাখলাম। তো তাও আমরা মোটামুটিভাবে, কারণ এই জায়গাটা থেকে আমরা শর্ট প্রশ্ন 5-এর দুটোই একরকমভাবে পেলাম যদি এইভাবে টেক্সটটাকে পড়তে পারি। যাই হোক, তো এবার যদি 15 আর 5-এর জন্য আলাদা করে বলতে হয়, তাহলে আমরা বলবো যে প্রথম যে মডিউলটা, যেটা একালের কবিতা এবং সেকালের কবিতা সব নিয়েই রয়েছে, এখান থেকে তোমরা এবারে খুব ভালো করে যে প্রশ্নগুলোকে দেখতে পারো, আমরা বলবো তার মধ্যে লুই পাদের লেখা চর্যাপদ 1 মানে কায়া তরুবড় পঞ্চবীটা আলো, এই পদটির বক্তব্য বা বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের কোন সাধন তত্ত্বের কথা বা সাধ্য সাধনার কথা এর মধ্যে আছে, বৌদ্ধ তান্ত্রিক যে সিদ্ধাচার্যরা রয়েছেন তাদের সাধনার কোন গূঢ় কথা এর মধ্যে ধরা পড়েছে, সেই নিয়ে একটা প্রশ্ন খুব ভালো করে রাখো। এছাড়া তোমরা দেখে রাখতে পারো, আমার মতে খুব ভালো করে দেখে রাখো এই প্রশ্নটাকে, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন ফকিরের এই গানটা, যেটা কবিতা হিসাবে তোমাদের পাঠ্য, এটাকে যে মানবতার গান, জাতপাতের ঊর্ধ্বে মানবতার যে বাণীকে লালন ফকির শোনাতে চেয়েছেন, এটাকে খুব ভালো করে দেখো। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে 5-এর জন্য আমি একটা পরামর্শ প্রথমেই দেব, যে এখানে যেহেতু অনেকগুলো পোর্শন, অনেকগুলো বিষয় আছে, তাই তোমরা কোনো একটা পার্টকে ভালো করো, এবং সেই জন্য আমি ভালো করে পড়তে পারো, সেই জন্য আমি বলবো মধ্যযুগটাকে ভালো করে পড়ো। তো সেখানে এর বাইরে তোমরা 5-এর জন্য এই সখী হামারি দুঃখের নাই ওর, সই কেবা শোনাইলো শ্যাম নাম, এটাকেও খুব ভালো করে পড়ে রাখবে, এটা অনেক সময় 15তেও আসে। তাহলে এই সখী হামারি দুঃখের নাহি ওর, সই কেবা শোনাইলো শ্যাম নাম, এই প্রশ্নটা। আর কিনাবাসী বাই বড়াই কালিনী নৈকুলে, যেটা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বরুচণ্ডী দাসের বংশীখণ্ড থেকে নেওয়া হয়েছে, এই পদগুলোকে তোমরা 5-এর জন্য খুব ভালো করে দেখো। এর বাইরে যদি কেউ একালের থেকে পড়তে চায়, আমি সেখানে সুচেতনা কবিতা, বাবরের প্রার্থনা, এই প্রশ্নটাকে 15-এর জন্য খুব ইম্পর্টেন্ট হিসেবে রাখতে পারি। আর 5-এর জন্য সুচেতনাটা 5-এ 15 যে কোনোতেই হতে পারে, তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, আবারও বলছি, এখানে অনেকগুলো কবিতা, তাই এখানে কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে না, কিন্তু বাবরের প্রার্থনাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সুচেতনাটা পাশে দেখে রাখতে পারো। আর হচ্ছে হে বঙ্গ ভাণ্ডারে তব, মধুসূদন দত্তের লেখা, এই কবিতার মধ্যে কবির যে মাতৃভাষা, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা ধরা পড়েছে, সেটার প্রতি আমাদের মধুসূদনের যে অন্তর্বেদনা, যে তিনি দীর্ঘকাল দেশকে, মাতৃভাষাকে ভুলেছিলেন, বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করতে চেয়েছিলেন, তার সেই ভুলটা ভাঙল। তাই নিজের ভাষার প্রতি তাঁর যে দরদ, নিজের দেশের প্রতি, মাতৃভূমির প্রতি তাঁর যে দরদ এই কবিতায় ধরা পড়েছে, তার মর্মবেদনার জায়গা থেকে এই অংশটাকেও তোমরা ভালো করে দেখে রাখো 5-এর জন্য অবশ্যই। তো এই মোটামুটি 15 আর 5 শর্ট প্রশ্ন পড়তে পারে নানা রকমভাবেই, কবিতাগুলির প্রকাশ সাল, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, লাইন তোলা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, এই ধরনের প্রশ্ন। সেটা তোমরা কম্পালসারি বাংলার পরীক্ষা দিতে গিয়ে জানো যে লাইন তোলা প্রশ্ন কবিতা থেকে কীরকম হয়। এরপর ছোট গল্প থেকে যদি যাও, আমি বলবো এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অভাগী স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেদিনের গ্রাম বাংলার সমাজ জীবনের একদিকে জাতপাতের ভেদাভেদ, অন্যদিকে অর্থনৈতিক যে বৈষম্য, সেটা কিভাবে অভাগী এবং তার বলা যেতে পারে তার যে ছেলে কাঙালি, তাদেরকে, বিশেষত কাঙালি তার মায়ের মৃত্যুর পর একটু কাঠের জোগাড় করতে গিয়ে যেভাবে সমাজের গালমন্দ শুনেছে, জাতপাতের প্রশ্নে তাকে বারবার ছোট লোক বলে প্রমাণিত করবার চেষ্টা করা হয়েছে। অর্থনৈতিক শুধু নয়, একই সঙ্গে জাতপাতের দিক থেকে তারা কতখানি বৈষম্যের শিকার,
এক অমানবিকতার শিকার, যাদের প্রতি এই সভ্য শিক্ষিত ব্রাহ্মণ্য সমাজের কোনো দরদ নেই। একটা সদ্য মাহারা ছেলেকেও কেমন করে তারা মুখের উপর বলতে পারে এর খাজনা বাকি আছে কিনা দেখো। আবার আজকে সবাই ব্রাহ্মণ হতে চাইছে, এই যে ব্রাহ্মণ হতে চাওয়া, তাদেরকে ব্যঙ্গ করা, এই জায়গাটাকে, যেখানে একটা অভাগী সারা জীবন স্বামীর সুখ, সমাজের থেকে কোনো সুবিধা সে পেল না, মৃত্যুর পর কাঠটুকু সে পেল না, মুখে আগুনটুকুর সুযোগ তার ভালো করে ঘটল না। এটা খুব ভালো করে দেখো। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে সমস্ত কিছু নিয়েই আলোচনা করা আছে, যদিও সময় হাতে খুব কম। তোমরা সার্চ করে দেখবে বা বিষয়টা নিয়ে বাংলা সাহিত্য চর্চা এবং আমাদের এই টপিকটার নাম দিয়ে দেখবে এই ধরনের আলোচনা বেশিরভাগ, প্রায় প্রত্যেকটাই আমাদের আলোচনা আছে আমাদের চ্যানেলে। যদি কারো মনে হয় দেখতেও পারো। যাই হোক, আর একটা খুব ভালো করে পড়বে 15 নম্বরের জন্য, হারানের নাচ জামাই গল্প। এই গল্পটা থেকে অনেক রকম প্রশ্ন হয়, কিন্তু উত্তরটা একই। এই গল্পের মূল থিমটা হচ্ছে, আমরা জানি আমরা যে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে কেমন করে আমাদের কৃষকদের নেতা অর্থাৎ ভুবন মণ্ডলকে রক্ষা করতে চেয়েছিল আমাদের ময়নার মা। সে যে সাহসিকতার পরিচয় দিয়েছিল তাকে নিজের জামাই পরিচয় দিয়ে। তো এই যে ময়নার মায়ের চরিত্র পড়তে পারে, কিংবা তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটটা কীভাবে ধরা পড়েছে, কিংবা এই গল্পে হারানের নাচ জামাই গল্পটার নামের তাৎপর্য কী, গল্পের ঘটনাটা জানলেই বুঝতে পারবে। 3টে প্রশ্নের উত্তর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই। তো সেই প্রশ্নের উত্তরটাকে খুব ভালো করে দেখো। 5-এর জন্য তোমরা দেখে রাখো, লম্বকর্ণ গল্পে হাস্যরসের উপাদান, লম্বকর্ণ গল্পে লম্বকর্ণের চেহারার বর্ণনা সবই প্রায় এক, বা লম্বকর্ণের অদ্ভুত আচার আচরণের বর্ণনা। এটা একটা ভালো করে দেখতে পারো। এছাড়া তোমরা দেখতে পারো চরণ দাস ইমেলে গল্পটা থেকে দেখবো অনেক লাইন হয়। আমি বলবো এখান থেকে তোমরা গল্পটা যদি একটু পড়া থাকে, লাইনগুলো যদি একটু বুঝে থাকো কে কখন বলেছে, তাহলেই উত্তর দিতে পারবে। শুধু মূল থিমটা একটু বুঝে রাখো, যে এই যে দেশ সেবার নাম করে ভোটে দাঁড়িয়ে যারা নেতারা নিজের গ্রামকে, নিজের মানুষগুলোকে ভুলে যায়, আবার ভোটের পর গ্রামে ফেরে, তাদের সেই স্বার্থ সর্বস্ব সুবিধাবাদী যে চরিত্রটা, তাকেই কেমন করে দেখানো হয়েছে। এটাকে একটু ভালো করে দেখে রাখো, যে রাজনীতির স্বরূপটাকে সতীনাথ ভাদুরী কেমন করে দেখাচ্ছেন। আদাব গল্পটা কিন্তু এবারে 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট। কী পড়বে? আদাব গল্পের মূল থিমটা শুধু বুঝে রাখো। আদাব গল্প নিয়েও আমাদের আলোচনা আছে, জেনে রাখো, দেখে রাখো। শুধু দেখে রাখবে এই গল্পে কেমন করে সম্প্রীতির বার্তাটা আছে। একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, সেই যে ডাস্টবিনের পেছনে অন্ধকার গলিতে প্রাণের ভয়ে আটকে পড়া দুজন মানুষ, একজন সুতাকলের শ্রমিক যে আসলে হিন্দু, আর একজন মাঝি মুসলমান মাঝি, যখন তাদের পরবের দিনের জন্য রাত্রির অন্ধকারে প্রাণের তোয়াক্কা না করে গলি থেকে বেরিয়ে আসতে চাইছে, তখন হিন্দু সুতাকলের শ্রমিক তাকে বাধা দিচ্ছে যে জানটা খোয়াবে নাকি, আরে করো কি। এই যে লাইনটা তুলে প্রশ্ন পড়ে, যে এর মধ্যে কোন বার্তা আছে। এই যে মুসলমান আর হিন্দুর মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে উপরতলার মানুষ। সাধারণ হিন্দু মুসলমান দাঙ্গা বোঝে না, তারা একে অন্যের পাশে থাকতে চায়। তাই মুসলমান মাঝির প্রাণ নিয়ে হিন্দু ভাইয়ের দরদ হয়। সে মারা গেলে তারপর তার স্বজন হারানো পরিবারের কথা ভেবে তার বুকটা ফাটে। এই যে কষ্টের, বেদনার, স্বজন হারানোর যন্ত্রণায় হিন্দু মুসলমানের কোনো ভেদ নেই। সেই যে সম্প্রীতির বার্তা, একজন মুসলমান মাঝির জন্য হিন্দু সুতাকলের শ্রমিকের প্রাণ কাঁদে। এই বক্তব্যটাকে দেখে রাখো, যে কোনো লাইন পড়লে একই উত্তর আসবে। আর একটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখতে পারো, সেটাকে আমি বলবো সেটা 15-5 দুরকমভাবেই আসতে পারে। যদিও আমরা দুটো প্রশ্ন 15 বলেছি, একটা অবাগীর স্বর্গ আর একটা হারানের নাচ জামাই। আর একটা প্রশ্নকে দেখে রাখো, আশা করছি সেটা 5-এ দেখে রাখলেই হবে। যদি ওই দুটো থেকে পড়ে যায় তাহলে তার সমস্যাই নেই। শাস্তি গল্পের নামকরণের সার্থকতা, শাস্তি গল্পের সমাজসত্য, চন্দরা চরিত্র। 3টে প্রশ্নের উত্তর এক। কারণ চন্দরাকে তার স্বামী একবার বলল পুলিশের কাছে যে আমার স্ত্রী আসলে আমার বৌদিকে মেরেছে দাদাকে বাঁচানোর জন্য। আবার তাকে প্রাণে বাঁচানোর জন্য আবার পরামর্শ করছে যে আসলে সে প্রাণ বাঁচাতে তার যাকে মেরেছে। এই যে পুরুষের অঙ্গুলি হেলনে নারীর জীবন নিয়ন্ত্রিত হতে পারে না, তাই সে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। দোষী না হয়েও দোষ স্বীকার করে নিজেকে ফাঁসির কাঠে ঝুলিয়ে, সে নিজেকে নয়, পুরুষ শাসিত সমাজের এই মর্জি, নিজের খেয়াল খুশি মতো নারীকে চালনা করবার সেই যে মর্জি, তার বিরুদ্ধে সে কথা বলে গেল। শাস্তি আসলে পেল কারা? না, চন্দরাস স্বামী। সেই জায়গাটাকে আমরা দেখতে পারি এই গল্পে। ফলে এই দিক থেকে এই গল্পটাকে আমরা একটু ভালো করে দেখে রাখবো চন্দরা চরিত্রের আধারে। এরপর আমরা আসবো একে কি বলে সভ্যতা। এখান থেকে অনেক প্রশ্নই হয়। আমরা 15-র জন্য খুব ভালো করে দুটো প্রশ্নকে দেখে রাখবো। একে কি বলে সভ্যতা প্রহসনের মধ্যে তৎকালীন কলকাতার সমাজ জীবনের যে চিত্র ধরা পড়েছে, বা ইয়ং বেঙ্গল সমাজের যে স্বেচ্ছাচারিতাকে দেখানো হয়েছে সেটা। আরেকটা প্রশ্ন পড়তে পারে, একে কি বলে সভ্যতা কতখানি প্রহসন হিসাবে সার্থক।
5-এর জন্য কিন্তু অনেক প্রশ্ন হয়। আরেকটা প্রশ্ন তোমরা 15তে দেখে রাখতে পারো, এবং সেটা দেখে রাখার সুবিধা হচ্ছে সেটা থেকে তোমরা 5এও পাবে যদি 15তে না আসে। একে কী বলে? সভ্যতা প্রহসনের নারী চরিত্রগুলি। সেখানে তোমরা কী কী পড়ে রাখবে? হরকামিনীকে ভালো করে পড়ে রাখবে, নবকুমারের স্ত্রী, নবকুমারের বোন প্রসন্নময়ী, নবকুমারের মা গৃহিণী, এই 3টে চরিত্রকে ভালো করে দেখো। তাহলে কি হয়, এরা যদি আলাদা করে 5-এ পড়ে তাহলেও তোমরা পারছো। এছাড়া 5-এর জন্য তাহলে কোনগুলো দেখবে? তাহলে এই 3টে চরিত্র 5-এর জন্য তোমরা পড়ে রাখছোই, এর মধ্যে 15-র মধ্যেই চলে আসছে। এছাড়া তোমরা দেখে রাখবে আলাদা করে বার বিলাসিনী চরিত্র দুটি, ওই যে থাকো বলে যে ক্যারেক্টারটা আছে, কিংবা আরেকটি চরিত্র আছে, তো এই চরিত্র দুটোকে দেখে রাখবে, যাদেরকে সেই রাস্তাতে শিকদার পাড়ায় দেখতে পাচ্ছে আমাদের বৈষ্ণব বাবাজি। তো এই দুটো চরিত্রকে একটু দেখে রাখো, এদের প্রাসঙ্গিকতা কোথায়। বৈষ্ণব বাবাজির চরিত্রটাকে একটু ভালো করে দেখে রাখো। আর একটা প্রশ্ন আমি একটু দেখে রাখতে বলবো, কর্তামশায়ের চরিত্রটা। মোটামুটি এইগুলো। আর নবকুমারের চরিত্র যদি 5-এ পড়ে, সেটা তোমরা যখন সমাজচিত্র বা প্রহসন হিসেবে সার্থকতা পড়বে তার মধ্যেই পাবে। কালীনাথের চরিত্র তার মধ্যেই পাবে, কারণ তাদের চরিত্র অসঙ্গতি শিক্ষিত হয়ে তারা স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে দিয়ে তারা যেভাবে জ্ঞানতরঙ্গিনী সভার নামে বেলেল্লাপনা করে, মুখে মেয়েদের শিক্ষার কথা বলে, অথচ নিজের ঘরের পরিবারগুলোর মেয়েরা অশিক্ষিত, তারা অশিক্ষার অন্ধকারে শুধু নেই, তারা স্বামীর সুখ থেকে বঞ্চিত হচ্ছে, আর এরা ওই নিতম্বিনী পয়াধরীদের নিয়ে কাটাচ্ছে। এটা তো তোমরা সমাজচিত্রেই পড়ছো, ফলে এখান থেকেই কেটে তোমরা 5-এও কিন্তু করতে পারবে। আর বৈষ্ণব বাবাজির কথা বললাম, তো মোটামুটি এগুলো পড়ো, এগুলো পড়লেই যথেষ্ট। অনেকগুলোই বললাম, কিন্তু সিলেবাসটাই তাই। তো এই মোটামুটি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা পাশের বা জেনারেলের 4র্থ সেমিস্টারের জন্য শিশি 4 থেকে কিছু 2026-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন। আবারও বলছি, কোনো কিছু নিয়ে ডাউট হলে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের চ্যানেলেই বেশিরভাগ বিষয় নিয়ে আলোচনা আছে, শুনতেও পারো প্রয়োজনে। অবশ্যই সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।